আমরা তো সবাই শুনেই বড় হয়েছে যে পরিশ্রম করলেই সফল হবে, তাই না? এটা একদম আমাদের মাথায় গেঁথে দেওয়া একটা মন্ত্রের মতো। একদম। কিন্তু অ্যাশ আলী আর হাসান কুব্বারের লেখা দ্য আনফেয়ার অ্যাডভান্টেজ বইটা শুরুতেই এই ধারণাটাকে একটা বড় ধাক্কা দেয়। হ্যাঁ, লেখকরা বলছেন যে শুধু কঠোর পরিশ্রমই সাফল্যের শেষ কথা নয়, জীবনটা আসলে ন্যায্য নয়। ঠিক। আর আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অন্যায় সুবিধা বা আনফেয়ার অ্যাডভান্টেজ আছে, যা সাফল্যের দৌড়ে আমাদের অনেকখানি এগিয়ে দেয়। আর এই কথাটা শুনে হতাশ হওয়ার কিছু নেই, তাই তো? না না, একদমই না। লেখকদের উদ্দেশ্যও সেটা নয়। তাদের মূল বক্তব্য হল এই বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের আরও কৌশলগত হতে হবে। মানে নিজের সুবিধাগুলো কি সেটা বুঝতে পারা এবং সেগুলোকে কাজে লাগানো। ঠিক তাই। আর এই কাজটা সহজ করার জন্যই তারা একটা দারুণ ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন। নাম দিয়েছেন মাইলস, মানে MILES ফ্রেমওয়ার্ক। আজকের আলোচনায় আমরা এই ফ্রেমওয়ার্ক আর এর পেছনের দর্শনটাকে একটু খুঁড়ে দেখব। চমৎকার। চলুন তাহলে একদম গোড়া থেকেই শুরু করি। একদিকে বলা হয় শুধু পরিশ্রম করলেই সফল হওয়া যায়, অন্যদিকে স্ন্যাপচ্যাটের সহপ্রতিষ্ঠাতা ইভন স্পিগেলের মতো মানুষেরা অক্কপটে বলেন আমি ভাগ্যবান। হুম। আসল সত্যিটা কোথায়? লেখকরা তো স্পিগেলের উদাহরণ দিয়েই বইটা শুরু করেছেন। তিনি এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন, আমি সত্যি খুব ভাগ্যবান ছিলাম এবং জীবন ন্যায্য নয়। কথাটা শুনতে একটু অন্য রকম লাগে, তাই না? কারণ আমরা সফল মানুষদের মুখ থেকে শুনতে চাই যে তারা কত কষ্ট করেছেন। হ্যাঁ, ঠিক। কিন্তু স্পিগেলের পারিবারিক প্রেক্ষাপটটা দেখলেই তার কথার মানেটা বোঝা যায়। তিনি লস অ্যাঞ্জেলেসের এক $multi-million পরিবারে বড় হয়েছেন। বাবা মা দুজনেই অত্যন্ত প্রভাবশালী আইনজীবী ছিলেন। ও আচ্ছা। এর ফলে কি হয়েছিল? ছোটবেলা থেকেই তার যাতায়াত ছিল এমন সব মানুষের সাথে, মানে ধরেন ভেঞ্চার ক্যাপিটালিস্ট, এমনকি গুগল বা ইউটিউবের প্রতিষ্ঠাতাদের সাথেও তার পরিচয় ছিল। যাদের সাথে দেখা করার জন্য সাধারণ উদ্যোক্তাদের বছরের পর বছর অপেক্ষা করতে হয়। সিঁড়ি বেয়ে ওঠেননি, তিনি যেন একটা রকেটে চড়ে ওপরে উঠেছেন। তার জন্য শুরুটাই ছিল অন্যদের ফিনিশ লাইনের অনেক সামনে। কিন্তু ব্যাপারটা যদি শুধু ধনী পরিবারে জন্মানোর মধ্যেই সীমাবদ্ধ থাকত, তাহলে তো এই বইটা লেখারই কোনো মানে হতো না। কারণ তাহলে আমাদের আর কিছুই করার থাকতো না, তাই না? ঠিক ধরেছেন। আর এখানেই লেখকরা অপ্রা উইনফ্রের উদাহরণটা এনেছেন, যা পুরো ছবিটাকেই বদলে দেয়। রাইট। তার জীবন তো শুরু হয়েছিল চরম দারিদ্র্য, বর্ণবৈষম্য, মানে অবর্ণনীয় মানসিক আঘাতের মধ্যে দিয়ে। তাহলে তার অন্যায়ের সুবিধা বা ভাগ্যটা কোথায় ছিল? এখানেই বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটা লুকিয়ে আছে। লেখকরা বলছেন, ভাগ্য বা সুবিধা মানে সবসময় ইতিবাচক কিছু নয়, যা আমরা জন্মসূত্রে পাই। হুম। অপ্রা উইনফ্রের ক্ষেত্রে তার জন্মগত প্রতিভা ছিল একজন অসাধারণ বক্তা হওয়ার। শোনা যায় মাত্র ৩ বছর বয়সেই তিনি গির্জায় এত সুন্দর করে বাইবেল পাঠ করতেন যে সবাই মুগ্ধ হয়ে যেত। এটা ছিল তার একটা সুবিধা। কিন্তু এর চেয়েও বড় কিছু ছিল নিশ্চয়ই। হ্যাঁ, তার চেয়েও বড় সুবিধাটা তৈরি হয়েছিল তার সেই কঠিন শৈশব থেকে। ওই কষ্টকর অভিজ্ঞতাগুলো তার মধ্যে এক গভীর সহানুভূতি আর মানুষের আবেগ বোঝার ক্ষমতা তৈরি করেছিল, যা পরে তার টকশো সাফল্যের মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়। আচ্ছা, মানে তিনি দর্শকদের সাথে এমনভাবে সংযোগ স্থাপন করতে পারতেন যা অন্য কেউ পারত না। একদম। অর্থাৎ তার সবচেয়ে বড় অসুবিধাই তার সবচেয়ে বড় সুবিধার জন্ম দিয়েছিল। দারুণ একটা ব্যাপার। তার মানে সাফল্য আসলে কঠোর পরিশ্রম আর ভাগ্যের একটা জটিল মিশ্রণ। আর সেই ভাগ্য বা সুবিধা বিভিন্ন রূপে আসতে পারে। ঠিক। কিছু হয়তো আমরা জন্ম থেকে পাই, আবার কিছু আমরা পরিস্থিতি থেকে তৈরি করে নিই। তাহলে এই অন্যায়ের সুবিধাগুলোকে আমরা চিনব কিভাবে? এখানে মাইলস ফ্রেমওয়ার্কটা কাজে আসে, তাই তো? একদম। MILS আসলে একটা অ্যাক্রোনিম। এর প্রতিটি অক্ষর এক একটা সুবিধাকে চিহ্নিত করে। লেখকরা বলছেন, আমাদের সবার মধ্যে এই 5টি সুবিধার কোনো না কোনোটির মিশ্রণ আছে। আমাদের কাজ হল নিজের প্রোফাইলটা বোঝা, কোথায় আমাদের শক্তি বেশি আর কোথায় কম। বেশ। তাহলে মাইলস ফ্রেমওয়ার্কের প্রথম অক্ষর এম দিয়ে শুরু করা যাক, যেটা সম্ভবত সবচেয়ে সোজা সাপটা, মানি বা টাকা। হ্যাঁ, এটা সবচেয়ে স্পষ্ট সুবিধা। যেমন হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতা জ্যান কুম যখন তার স্টার্টআপ শুরু করেন, তার কাছে আগের চাকরি থেকে জমানো প্রায় $4 লক্ষ ছিল। এটা তো একটা বিশাল অঙ্ক। বিশাল। এই টাকাটা তাকে কোনো বিনিয়োগকারীর কাছে না গিয়েই প্রায় 1 বছর নিজের মতো করে কাজ করার স্বাধীনতা দিয়েছিল। এটা একটা বিরাট সুবিধা।
আবার অনেকের ক্ষেত্রে পরিবার থেকেও আর্থিক সহায়তা আসে, যা ঝুঁকি নেওয়ার সাহস যোগায়। কিন্তু এখানে একটা মজার প্রশ্ন আসে, যার কাছে এই প্রাথমিক পুঁজিটুকুও নেই, তার জন্য কি পথটা তাহলে পুরোপুরি বন্ধ? চমৎকার প্রশ্ন, আর বইটা বলছে একদমই না। বরং তার একটা উল্টো কথা বলছেন। অনেক সময় অতিরিক্ত টাকা থাকাটা একটা অসুবিধাও হতে পারে। মানে বেশি টাকা থাকাটা অসুবিধা কিভাবে? কারণ বেশি টাকা থাকলে মানুষ অনেক সময় অলস হয়ে যায়, কম সৃজনশীল হয়, কঠিন সমস্যার সহজ সমাধান খোঁজার বদলে টাকা দিয়ে সমস্যা ঢাকার চেষ্টা করে। আর এখানেই মাইলস ফ্রেমওয়ার্কের পরের অক্ষরটা চলে আসে, আই, ফর ইন্টেলিজেন্স অ্যান্ড ইনসাইট। ইন্টেলিজেন্স অ্যান্ড ইনসাইট, অর্থাৎ বুদ্ধিমত্তা ও অন্তর্দৃষ্টি। লেখকরা কিন্তু এখানে শুধু পুঁথিগত বিদ্যা বা আইকিউ এর কথা বলছেন না, তাই না? একেবারেই না। তারা মানসিক বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং সবচেয়ে বেশি জোর দিয়েছেন অন্তর্দৃষ্টি বা ইনসাইটের ওপর। ইনসাইট। হ্যাঁ, ইনসাইট হলো এমন কিছু দেখতে পাওয়ার ক্ষমতা যা অন্যেরা দেখতে পাচ্ছে না। আফ্রিকান আমেরিকান উদ্যোক্তা ট্রিস্টান ওয়াকারের উদাহরণটা এখানে দারুণ। তিনি নিজের সম্প্রদায়ের পুরুষদের একটা সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা খুব কাছ থেকে দেখেছিলেন। কীরকম সমস্যা? তাদের ঘন এবং কোকড়া চুলের কারণে প্রচলিত রেজর দিয়ে শেভ করলে ত্বকে জ্বালা হতো, র্যাশ হতো, যেটাকে রেজর বাম্পস বলা হয়। এটা তো এমন একটা সমস্যা যা বড় বড় বিউটি কোম্পানিগুলোর চোখে পড়ার কথা ছিল। পড়ার কথা ছিল কিন্তু পড়েনি, কারণ হয়তো তাদের বোর্ডে বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিমে এমন কেউ ছিলেন না যিনি এই সমস্যাটা ব্যক্তিগতভাবে অনুভব করেছেন। তাদের কাছে যথেষ্ট টাকা বা মানি ছিল। কিন্তু এই বিশেষ অন্তর্দৃষ্টিটা বা ইনসাইট ছিল না। একদম। ট্রিস্টান ওয়াকারের এই ব্যক্তিগত অভিজ্ঞতাটাই ছিল তার অন্যায় সুবিধা। এই ইনসাইট থেকেই তিনি বেভেল নামে একটি সফল গ্রুমিং স্টার্টআপ তৈরি করেন, যা পরে প্রক্টার অ্যান্ড গ্যাম্বেলের মতো একটি বিশাল কোম্পানি কিনে নেয়। বাহ, তার মানে অনেক সময় টাকার অভাবকে অন্তর্দৃষ্টি দিয়ে পূরণ করা যায়। কিন্তু ট্রিস্টান ওয়াকারের এই অন্তর্দৃষ্টি তো কাজে লেগেছে কারণ তিনি সঠিক জায়গায় ছিলেন, মানে সিলিকন ভ্যালির মতো একটা পরিবেশে। ঠিক। যা আমাদের পরের পয়েন্টে নিয়ে আসে, এল ফর লোকেশন অ্যান্ড লাক। ঠিক ধরেছেন। সঠিক সময়ে সঠিক জায়গায় থাকাটা একটা বিরাট সুবিধা। বইটিতে সিলিকন ভ্যালির মতো স্টার্টআপ হাবগুলোর কথা বলা হয়েছে। এসব জায়গায় শুধু টাকা বা পুঁজি সহজলভ্য নয়, বরং মেধা, তথ্য এবং অনুপ্রেরণার একটা অসাধারণ আদান-প্রদান চলে। হ্যাঁ, আপনি কফি শপে বসেও আপনার পরবর্তী সহ-প্রতিষ্ঠাতা বা বিনিয়োগকারীর দেখা পেয়ে যেতে পারেন। এটা একটা ইকোসিস্টেমের সুবিধা। আর লক বা ভাগ্যের অংশটা, এটাকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাহলে এটা কিভাবে সুবিধা হতে পারে? লেখকরা বলছেন, ভাগ্যকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা না গেলেও নিজেকে ভাগ্যবান হওয়ার জন্য প্রস্তুত করা যায়। তবে ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল টাইমিং বা সময় জ্ঞান। টাইমিং। হ্যাঁ, টাইমিং। ভেঞ্চার ক্যাপিটালিস্ট বিল গ্রসের একটা বিখ্যাত গবেষণা আছে। তিনি প্রায় ২০০টি স্টার্টআপ বিশ্লেষণ করে দেখেছেন, সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে সঠিক টাইমিং, যা প্রায় ৪২% ক্ষেত্রে সাফল্যের মূল কারণ। আইডিয়া বা টিমের চেয়েও বেশি? আইডিয়া, টিম বা টাকার চেয়েও টাইমিং বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, ২০০০ সালের দিকে ওয়েবভ্যান নামে একটা অনলাইন গ্রোসারি ডেলিভারি কোম্পানি ছিল। আইডিয়াটা দারুণ ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। অথচ আজ ইনস্টাকার্ট বা এই ধরনের কোম্পানিগুলো তো দারুণ সফল। একদম। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা টাইমিংয়ের। ২০০০ সালে যথেষ্ট মানুষের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট ছিল না, স্মার্টফোন ছিল না, বাজারটাই প্রস্তুত ছিল না। ওয়েবভ্যান সময়ের চেয়ে এগিয়ে ছিল, যা আদতে একটা দুর্ভাগ্য। ইনস্টাকার্ট সঠিক সময়ে এসেছে। এটাই হলো টাইমিংয়ের খেলা। দারুণ একটা ব্যাপার। তাহলে আমাদের হাতে থাকলো এম, আই এবং এল। এরপরের অক্ষরটা হলো ই। আমার ধারণা এটা এডুকেশন অ্যান্ড এক্সপার্টিজ বা শিক্ষা ও দক্ষতা। ঠিক। এখানেও কি প্রচলিত ধারণার বাইরে কিছু বলা হয়েছে? মানে এটা কি শুধু বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির কথা বলছে? না, এখানেই বইটা আবার প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। লেখকরা বলছেন, শিক্ষা মানে শুধু হার্ভার্ড বা অক্সফোর্ডের ডিগ্রি নয়। আচ্ছা। বইটির অন্যতম লেখক অ্যাশ আলিম নিজের গল্পটাই এর সেরা উদাহরণ। তিনি বিশ্ববিদ্যালয়ে যাননি, পড়াশোনা ছেড়ে দিয়ে একটা দোকানে কাজ শুরু করেন। কিন্তু সেই সময় তিনি নিজে নিজে ই-কমার্স আর ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে শুরু করেন। যখন সবে ইন্টারনেট বিপ্লব শুরু হচ্ছে, একদম কিছুদিনের মধ্যেই তিনি এই বিষয়ে এতটাই জ্ঞান অর্জন করেন যে বড় বড় কোম্পানিগুলো তার কাছে পরামর্শের জন্য আসতে শুরু করে।
তার কোনো ফর্মাল ডিগ্রি ছিল না, কিন্তু তার ছিল বিশেষায়িত দক্ষতা বা এক্সপার্টাইজ। এটাই ছিল তার অন্যয়ের সুবিধা। তার মানে দক্ষতাটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, ইউটিউব টিউটোরিয়াল দেখে হোক বা কাজের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাই হোক। আসল কথা হলো আপনার এমন কিছু জানতে বা করতে পারা যা খুব কম লোকই পারে। ঠিক তাই, দক্ষতা হলো আপনার অস্ত্র, আর এই ডিজিটাল যুগে নতুন কিছু শেখা এবং নিজেকে বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ আগের চেয়ে অনেক বেশি। চমৎকার। তাহলে মাইলস ফ্রেমওয়ার্কের শেষ অক্ষর এস, স্ট্যাটাস বা সামাজিক অবস্থান, এটা শুনলেই কেমন যেন একটা নেতিবাচক ধারণা আসে, তাই না? হ্যাঁ, প্রাথমিকভাবে তাই মনে হতে পারে। স্ট্যাটাস মানে আপনার ব্যক্তিগত ব্র্যান্ড, আপনার নেটওয়ার্ক, আপনার বিশ্বাসযোগ্যতা। যেমন কেউ যদি বলে সে সাবেক গুগল কর্মী, আমরা স্বাভাবিকভাবেই ধরে নিই সে খুব মেধাবী। বা হার্ভার্ড ড্রপআউট শুনলে মার্ক জাকারবার্গের কথা মনে আসে। রাইট। এই পরিচয়গুলো এক ধরনের স্ট্যাটাস তৈরি করে, যা বিনিয়োগকারী বা গ্রাহকদের সহজে আকৃষ্ট করে। এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু যাদের এই ধরনের কোনো ট্যাগ নেই, তাদের কি হবে? এখানেই বইটা একটা অসাধারণ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। তারা বলছে তথাকথিত আউটসাইডার স্ট্যাটাসও অনেক সময় আপনার সবচেয়ে বড় সুবিধা হতে পারে। যেমন স্প্যাঙ্কসের প্রতিষ্ঠাতা সারা ব্লেকলির উদাহরণটা ভাবুন। তিনি যখন তার প্রোডাক্টের আইডিয়া নিয়ে হোশিয়ারি প্রস্তুতকারকদের কাছে যাচ্ছিলেন, সবাই তাকে ফিরিয়ে দিচ্ছিল, কারণ সেই কারখানাগুলোর মালিক ছিলেন পুরুষ যারা এই প্রোডাক্টের প্রয়োজনটাই বুঝতে পারছিলেন না। আচ্ছা, একজন নারী হিসেবে, একজন গ্রাহক হিসেবে সারা ব্লেকলির যে অন্তর্দৃষ্টি ছিল, সেটা কোনো পুরুষের পক্ষে পাওয়া সম্ভব ছিল না। তার আউটসাইডার স্ট্যাটাসটাই তাকে এমন একটি বাজার আবিষ্কার করতে সাহায্য করেছে যা প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর চোখেই পড়েনি। তার মানে আপনি কে এবং কোথা থেকে এসছেন সেটাকেও একটা স্বতন্ত্র সুবিধা হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে এই হলো মাইলস ফ্রেমওয়ার্কের 5টি স্তম্ভ: মানি, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনসাইট, লোকেশন অ্যান্ড লাক, এডুকেশন অ্যান্ড এক্সপার্টিজ এবং স্ট্যাটাস। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে এই সবকিছুর নিচে একটা ভিত্তি থাকা দরকার যা এই স্তম্ভগুলোকে ধরে রাখবে। ঠিক তাই। আর সেই ভিত্তিটাই হলো মাইন্ডসেট বা মানসিকতা। লেখকরা বলছেন আপনার কাছে মাইলসের সব সুবিধাই থাকতে পারে, কিন্তু সঠিক মানসিকতার অভাবে সবকিছুই ব্যর্থ হতে পারে। তারা একটি বিশেষ মানসিকতার কথা বলেছেন, যার নাম রিয়ালিটি গ্রোথ মাইন্ডসেট। রিয়ালিটি গ্রোথ মাইন্ডসেট, এই ধারণাটা একটু ভেঙে বললে ভালো হয়। এটা আসলে কি? এর দুটো অংশ আছে। প্রথম অংশ হলো রিয়ালিটি বা বাস্তবতা। এর মানে হলো জীবন যে ন্যায্য নয়, পৃথিবীতে যে অসমতা আছে, এই কঠিন সত্যটাকে মেনে নেওয়া। এটা মেনে নিলে আপনি যখন ব্যর্থ হন, তখন সব দোষ নিজের ঘাড়ে নিয়ে হতাশায় ডুবে যান না। আপনি বুঝতে পারেন যে অনেক ফ্যাক্টর আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল। আর দ্বিতীয় অংশ গ্রোথ। গ্রোথ অংশটা হলো এই কঠিন বাস্তবতা মেনে নেওয়ার পরেও এটা বিশ্বাস করা যে আপনার নিজের ক্ষমতা আছে পরিস্থিতি বদলানোর। আপনার চেষ্টা, আপনার কৌশল দিয়ে আপনি নিজের ভাগ্য তৈরি করতে পারেন। অর্থাৎ একদিকে জীবনের অন্যায্যতাকে স্বীকার করা, কিন্তু অন্যদিকে নিজের ক্ষমতার উপর পূর্ণ বিশ্বাস রাখা। একদম। লেখকরা বলছেন মাটিতে পা রেখে আকাশের স্বপ্ন দেখার মতো একটা ব্যাপার। এই মানসিকতা আপনাকে একই সাথে বিনয়ী এবং উচ্চাকাঙ্ক্ষী করে তোলে। তাহলে সব মিলিয়ে দ্য আনফেয়ার অ্যাডভান্টেজ বইটির মূল বার্তাটা কি দাঁড়ালো? জীবনের দিকে তাকিয়ে হতাশ না হয়ে বরং একজন স্ট্র্যাটেজিস্ট বা কৌশলীর মতো নিজের জীবনকে বিশ্লেষণ করা। হ্যাঁ, আমার পরিস্থিতি কি, আমার শক্তি কোথায়, দুর্বলতা কোথায়, এই সব কিছু মিলিয়ে আমার জন্য অনন্য সুযোগটা কোথায় লুকিয়ে আছে সেটা খুঁজে বের করা। এটা আসলে নিজের একটা অডিট করার মতো। ঠিক বলেছেন। আর বইটির লেখকদের নিজেদের জীবনই এর সেরা প্রমাণ। অ্যাশ আলী, যিনি এক অভিবাসী দরিদ্র পরিবার থেকে এসেছেন, তার অন্যায় সুবিধা ছিল সময়ের আগে ডিজিটাল মার্কেটিংয়ের দক্ষতা অর্জন করা। আর হাসান কুব্বার, যিনি নিজেকে একজন ইন্ট্রোভার্ট মনে করতেন, তিনি তার এই স্বভাবটাকেই ব্যবহার করে গভীর চিন্তাভাবনার মাধ্যমে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতেন। তাদের গল্পই প্রমাণ করে যে এই সুবিধাগুলো শুধু জন্মগতভাবে ভাগ্যবানদের জন্য নয়। একদম। এই ফ্রেমওয়ার্কটা শোনার পর নিজের জীবনের দিকে একবার ফিরে তাকালে কিন্তু দারুণ কিছু জিনিস চোখে পড়তে পারে। হয়তো কোনো একটা সুবিধা আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু আমরা সেটাকে এতদিন খেয়ালই করিনি। বা হয়তো অসুবিধা ভেবে এসেছি। আর সেখানেই এই বইটার সার্থকতা। এটা কোনো মোটিভেশনাল বই নয়,
যা আপনাকে বলবে তুমি চাইলেই সব পারো। বরং এটা একটা বাস্তববাদী গাইড যা আপনাকে আপনার বর্তমান অবস্থান থেকে সেরা পথটা খুঁজে বের করতে সাহায্য করে। আমাদের আজকের এই আলোচনা একটা গভীর প্রশ্ন রেখে যাচ্ছে শ্রোতাদের জন্য। এমন কোনো সুবিধা যা হয়তো এখন একটি অসুবিধা বলে মনে হচ্ছে, সেটিকে সচেতনভাবে বিকশিত করে ভবিষ্যতের কোনো বড় প্রকল্প বা কেরিয়ারের জন্য প্রধান শক্তিতে পরিণত করা যায় কি? আপনার জীবনের সেই অসুবিধাটা কি, যা হয়তো আপনার সবচেয়ে বড় অন্যায় সুবিধা হয়ে উঠতে পারে?